আজ অফিস যেতে হবে না তোর। আমি নয়নের সাথে কথা বলেছি। কোনো ইম্পর্টেন্স মিটিং নেই। আজ অফিস নয়ন সামলে নিবে। সানিয়া মেহরাবের কথায় শ্রাবণ খেতে খেতেই সম্মতি জানাল। যা দেখে শানের চোখ চরকগাছ। কেননা এই অবধি শ্রাবণকে কখনো অফিস কামাই দিতে দেখেনি শান। শান ভ্রু কুচকে বলল, আর ইউ ওকে ভাইয়া? কোনো জ্বর টর আসেনি তো? শানের কথায় শ্রাবণ চোখ রাঙিয়ে তাকাল। যা দেখে শান আমতা আমতা করে বলল, না মানে তুমি তো সচরাচর অফিস যাওয়া মিস করো না, তাই বললাম আর কি। খাবার টেবিলে আর কোনো কথা হল না। চুপচাপ খেয়ে সকলেই উঠে গেল। আয়াত হাতে হাতে টেবিল গুছাল। যদিও বা এ বাড়িতে ওর কিছুই করতে হয় না, কেননা সার্ভেন্টরাই সবকিছু গুছিয়ে হাতের কাছে এনে দেয়। তবুও মাঝে মধ্যে জোর করেই টুকটাক কাজ করে আয়াত। আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন। সানিয়া মেহরাবের ঘরে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিল শাশুড়ি বুমা মিলে। এক পর্যায়ে আয়াত বলল, মা আমি রাফিয়া আর শানের সাথে ওদের ভার্সিটি থেকে ঘুরে আসি একটু। যাবি? এতে অনুমতি নেওয়ার কি আছে? আর ভালো কথা মনে করেছিস। তোর ভার্সিটি থেকে ট্রান্সফার সার্টিফিকেট আনানোর ব্যবস্থা কর। এখানকার ভার্সিটিতে ভর্তি হতে হবে তো নাকি? শ্রাবণও বলছিল তোর ভার্সিটি ভর্তি হওয়ার কথা। আয়াত ভীষণ খুশি হয়ে গেল সানিয়া মেহরাব এর কথা শুনে। সাথে এই ভেবেও খুশি হল যে শ্রাবণ ওর পড়াশোনা নিয়ে ভেবেছে। সানিয়া মেহরাব বলল, আমার থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আমার দিক থেকে সবরকম স্বাধীনতা পাবি তুই। শুধু একটা অনুরোধ থাকবে, আমাদের এই স্বাধীনতাকে সুযোগ করে কোনো উল্টাপাল্টা কাজে জড়িয়ে পড়িস না। জানি তুই সেরকম মেয়ে না, তবুও বললাম, কিছু মনে করিস না আবার। আয়াত মুচকি হেসে বলল, চিন্তা করো না মা, তোমাদের অসম্মান হয় এমন কোনো কাজ আমি করব না। সানিয়া মেহরাব হেসে বলল, এবার বরং তুই যা। তোর ওই খ্যাপা রাগজটা বরের থেকে পারমিশন নিয়ে নে, তার আবার কখন কোন কাজ অপছন্দ হয় সেটা তো বলা বেশ মুশকিল। আয়াত মুচকি হেসে উঠে পড়ল। প্রথমেই গেল শানের ঘরে। শান তখন রেডি হচ্ছিল ভার্সিটি যাওয়ার জন্য। আয়াত দরজায় নক করে বলল, আসব। আয়ু ভাবি, আসো না, অনুমতি নেওয়ার দরকার নেই। আয়াত ঘরে ঢুকে বিছানায় বসল। পা দোলাতে দোলাতে বলল, তোমাদের ভার্সিটি নিয়ে যাবে আমাকে? শান গায়ে পারফিউম লাগিয়ে আয়াতের পাশে গিয়ে বসে বলল, আমি তো এক পায়ে দাঁড়িয়েও রাজি আছি। তুমি বরং ভাইয়াকে জিজ্ঞেস করে আসো ভাইয়া যেতে দিবে কিনা। আয়াত মুখ বাঁকিয়ে বলল, যেতে না দেওয়ার কি আছে? যেখানে উনি বিয়ের সম্পর্কে বিশ্বাসী করেন না সেখানে আমার উপর অধিকার দেখানোটা কেমন অদ্ভুত লাগবে না? শান হাসল আয়াতের কথায়। তারপর বলল, তুমি এসে পড়েছ তো, এখন ভাইয়া বিশ্বাস করতে বাধ্য। তুমি তোমার ভালোবাসা দিয়ে ভাইয়াকে এসবে বিশ্বাসী করে তুলবে। আয়াত অন্যমনস্কভাবে বলল, এই ভালোবাসা? শান বিছানা থেকে নেমে আয়াতের সামনে হাঁটু গেড়ে বসল। আয়াতের হাত দুটো হাতের মুঠোয় নিয়ে বলল, আয়ু ভাবি, আমি জানি তুমি একজনকে ভালোবাসতে, কিন্তু কোনো কারণে এক হতে পারোনি। এখন সেও বিবাহিত আর তুমিও। আয়ু ভাবি, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তার কথা ভেবে আমার ভাইয়াকে কষ্ট দিও না প্লিজ। ভাইয়া এমনিতেই এসবে বিশ্বাস করে না, কিন্তু এখন যদি তুমি তার কথা ভেবে ভাইয়ার সাথে দূরত্ব বাড়াও তাহলে ভাইয়া কোনোকালেই এসবে বিশ্বাস করবে না। চিরতরে সব বিশ্বাস ভরসা উঠে যাবে ভাইয়ার। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। আয়াত মুচকি হাসল। শানকে উঠে বিছানায় বসতে বলল। শান উঠে বসতেই আয়াত বলল, চিন্তা করো না, অতীতকে বর্তমানে টেনে আনব না আমি। আমি জানি আমার অতীত কখনো ভুলতে পারব না আমি, ওই মানুষটাকে কখনো ভুলতে পারব না আমি, কিন্তু অতীতকে টেনে বর্তমানকে নষ্ট করব না আমি। আমার দিক থেকে আমি সব ভুলে স্বাভাবিক হতে চাই, কিন্তু তোমার ভাইয়াই আমাদের মাঝে অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। দুজন মানুষ যে স্বাভাবিক কথাবার্তা বলে, তোমার ভাইয়া সেরকম কথাও বলে না আমার সাথে। আমি একা চাইলে তো কিছু হবে না শান। আমি শুধু চেষ্টা করে যেতে পারি, কিন্তু কতদিন একা একা চেষ্টা করব বলো? তার দিক থেকেও তো রেসপন্স করা দরকার। দোয়া করি খুব শীঘ্রই সব স্বাভাবিক হবে। আয়াত প্রত্যুত্তরে মৃদু হাসল। শান বলল, এবার যাও তো, ভাইয়াকে বলে রেডি হও। যেতে হবে তো নাকি? আয়াত সম্মতি জানিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতেই ঘরে ঢুকছিল আয়াত। এমন সময় শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে খানিকটা পিছিয়ে যায় আয়াত। মাথা তুলে তাকিয়ে সামনে শ্রাবণকে দেখতে পেল। শ্রাবণ বলল, ব্যথা পেয়েছ খুব? আয়াত মাথা নাড়ল।
শ্রাবণ আবারও বলল, অন্যমনস্ক দেখাচ্ছে। কিছু হয়েছে? না। আচ্ছা, রেডি হয়ে নাও, বের হব। কোথায়? সেটা গেলেই দেখতে পাবে। এই বলে শ্রাবণ ঘরে চলে গেল। শান এসে দাঁড়াল আলাতের পাশে। শান একগাল হেসে বলল, তুমি ভাইয়ার সাথে যাও আলু ভাবি। ভার্সিটিতে না হয় অন্যদিন নিয়ে যাব তোমায়। আয়াত হাসল। শান চলে গেল নিজের ভার্সিটির উদ্দেশ্যে। আয়াত ঘরে যেতেই দেখল শ্রাবণটাই বাজছে গলায়। এক পলক আয়াতের দিকে তাকিয়ে বলল, রেডি হো। আয়াত সম্মতি জানিয়ে আলমারি থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমের দিকে পা বাড়াল। কিছু একটা মনে হতেই আবার ফিরে এসে শ্রাবণকে শাড়িটা দেখিয়ে বলল, এটা পরব? শ্রাবণ তাকালো শাড়ির দিকে। তারপর আবার আয়াতের দিকেও তাকালো। মেয়েটার মুখ ভয়ে চুপসে আছে। হয়তো শাড়ি পুড়িয়ে ফেলার ঘটনায় ভয় পাচ্ছে। ভাবছে আবারও যদি শ্রাবণ এমন কিছু করে। তাই আগেভাগেই জিজ্ঞেস করে নিল। শ্রাবণ বলল, বড় সমস্যা নেই। এন্ড আয়ু সেই ঘটনার জন্য। আয়াত সামান্য হাসল। তারপর ওয়াশরুমে চলে গেল রেডি হতে। মিনিট 15 বাদে শাড়ি পরে বেরিয়ে আসলো আয়াত। কিছু সময় আয়াতের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল শ্রাবণ। ড্রেসিং টেবিলের সামনে বসে আয়াত রেডি হয়ে নিল দ্রুত। অতঃপর সানিয়া মেহরাবের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করল। বাইরে থেকেই লাঞ্চ করল দুজনে। অতঃপর বিকেলের দিকে গুলশান লেক পার্কের সামনে এসে গাড়ি থামাল শ্রাবণ। গাড়ি থেকে নেমে ভিতরে গিয়ে একটা নির্বিলি জায়গা দেখে বেঞ্চিতে বসে পড়ল। আয়াতের অস্বস্তি হচ্ছে। লোকটা হঠাৎ ওকে নিয়ে ঘুরতে বের হয়েছে কেন ভেবে পাচ্ছে না আয়াত। এই অস্বস্তিটা সারাদিন তাড়া করে বেরিয়েছে। অবশ্য ভালোও লেগেছে শ্রাবণের এমন ব্যবহারে। বেশ কিছুক্ষণ নীরব থেকে শ্রাবণ বলল, আমাদের এই সম্পর্কটা নিয়ে কিছু বলতে চাই তোমাকে। আয়াত সম্মতি জানাতেই শ্রাবণ বলল, কাল আম্মু বেশ কিছু কথা বলেছে আমায়। সেসব কথাগুলো আমার মাথায় সারাক্ষণ ঘুরপাক খেয়েছে। সত্যিই আমি তোমার সাথে ঠিক করিনি। ব্যবহার করেছি, অকারণেই কষ্ট দিয়েছি। বিয়ে মানি না বলেও সেদিন অধিকার দেখিয়েছি। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তোমার গায়ের শাড়ি টেনে খুলে সেটা পুড়িয়ে ফেলেছি তোমারই সামনে। আমার একদিনের সকল ব্যবহারের জন্য আমি সত্যিই দুঃখিত। আয়াত সামনের পুকুরের পানির দিকে দৃষ্টি রেখেই মনোযোগ সহকারে শ্রাবণের কথাগুলো শুনল। শ্রাবণ আবারও বলল, ভালোবাসাটা কিন্তু হুট করেই হয়ে যায় না। আবার কিছু কিছু ক্ষেত্রে হুট করেই হয়ে যায়। আমাদের বিয়েটা যেভাবে হয়েছে তাতে হুট করেই একে অপরকে ভালোবাসা কাছে আসা সম্ভব না। সময় লাগবে। তাই আমি চাই সবার আগে আমরা বন্ধু হই। একসাথে সংসার করতে হলে, সারা জীবন একসাথে কাটাতে হলে সবার আগে দুটো মানুষকে বন্ধুর মতো হতে হয়। বন্ধুর মতো বুঝতে হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হয়। আয়াত এবারেও চুপচাপ শ্রাবণের কথাগুলো শুনে গেল। শ্রাবণ আয়াতের দিকে তাকিয়ে বলল, আই হোপ আমি কি বলতে চাচ্ছি তুমি সেটা বুঝতে পেরেছ। আয়াত মাথা নাড়াল, যার অর্থ ও বুঝতে পেরেছে। শ্রাবণ মুচকি হাসল, যা আয়াতের কল্পনার বাইরে ছিল। এই প্রথম শ্রাবণকে হাসতে দেখল ও। লোকটার হাসিতে অদ্ভুত কিছু একটা আছে। লোকটার হাসি এত সুন্দর, তাহলে হাসে না কেন? আচমকাই আয়াত বলল, আচ্ছা আপনার হাসিটা এত সুন্দর অথচ আপনি হাসেন না কেন? সবসময় মুখটাকে ওরকম গোমরামুখ করে রাখেন কেন? হাসলে দেখতে ভালো লাগে তো আপনাকে। শ্রাবণ এক ভ্রু উঁচু করে কিছুটা বাঁকা চোখে তাকাল আয়াতের দিকে। এদিকে আয়াতও অপ্রস্তুত হয়ে গেল। দুহাতে মুখ আটকে ধরল। শ্রাবণের সামনে বসেই শ্রাবণকে গোমরামুখ বলছে। এই ছেলে এবার নিশ্চিত ধমকে উঠবে ওকে। কি বলেছে বুঝে আসতেই সামনের ওই পুকুরে ডুবে মরতে ইচ্ছে করছে। বেশ কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে হঠাৎই উচ্চস্বরে হেসে উঠে শ্রাবণ। আয়াত এবারেও মুগ্ধ চোখে শ্রাবণের হাসি দেখছে। শ্রাবণ হাসি থামিয়ে বলল, রিল্যাক্স, ভয়ের কিছু নেই। আয়াত এবার আরও জোরসোরো হয়ে বসল। লোকটা বুঝল কি করে ও ভয় পাচ্ছে। ওর চেহারায় কি ভীতু ভাবটা ফুটে উঠেছে স্পষ্ট। হয়তো, আবার হয়তো বা না। শ্রাবণ আরও টুকটাক কথা বলল। তারপর সন্ধ্যার আগেই উঠে পড়ল সেখান থেকে। শ্রাবণ গাড়ি একটা রেস্তোরাঁর সামনে দাঁড় করালে আয়াত বলে, রেস্তোরাঁর কিছু খাব না? শ্রাবণ আয়াতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি খাবে তাহলে? আয়াত বিড়বিড় করে বলল, স্ট্রিট ফুড আমার ভীষণ পছন্দের। শ্রাবণ গাড়ি ঘুরিয়ে অন্য রোডে চলে গেল। গন্তব্যস্থলে পৌঁছে এক সাইডে গাড়ি পার্ক করে নেমে পড়ল আয়াতকে নিয়ে। বেশ কয়েক ধরনের স্ট্রিট ফুড টেস্ট করল আয়াত। সবথেকে বেশি ভালো লেগেছে বোম্বাই মরিচের ঝালমুড়ি আর ডিম টোস্ট। আয়াত অবশ্য শ্রাবণকে টেস্ট করতে বলেছিল, কিন্তু শ্রাবণ নাক সিটকিয়ে বলে, আই ডোন্ট লাইক দিস আনহেলদি ফুডস।
আনা তো আর জোর করেনি। লোকটা যে ওর সাথে সহজ হওয়ার চেষ্টা করছে, সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করছে, এই তো অনেক। এরপর শ্রাবণ জিজ্ঞেস করল আরও কিছু খাবে কিনা। আয়াত মিনমিন করে বলল, টং দোকানের মালাই চা খুব ভালো লাগে আমার। শ্রাবণ আয়াতকে নিয়ে গাড়িতে উঠল। শ্রাবণ গাড়ি স্টার্ট দিতেই আয়াতের মন খারাপ হয়ে গেল। ভাবল হয়তো বা ওর মালাই চা খাওয়া হবে না। কিন্তু আয়াতকে অবাক করে দিয়ে কিছুটা দূরে একটা শুনশান নিরিবিলি জায়গা দেখে গাড়ি থামাল শ্রাবণ। সামনে একটা টং দোকান। এখানেও মানুষের ভিড় আছে, তবে ওটাও কোলাহল নেই। আয়াত বলল, 2টা মালাই চা অর্ডার দিবেন প্লিজ। শ্রাবণ আয়াতের কথামতো 2টা মালাই চা অর্ডার দেয়। দুজনে একটা বেঞ্চিতে বসে পড়ল, অবশ্যই যথেষ্ট পরিমাণ দূরত্ব রেখে। কিছুক্ষণ বাদেই একটা 12-13 বছর বয়সী ছেলে এসে চা দিয়ে গেল। মাটির ভারে করে চা দিয়েছে। শ্রাবণ টিস্যু এগিয়ে দিল আয়াতকে। আয়াত টিস্যু দিয়ে পেঁচিয়ে একটা মাটির ভার তুলে নিয়ে চায়ে চুমুকু দিল। অসাধারণ স্বাদ। আয়াতের বেশ ভালো লেগেছে। মনে মনে ঠিক করল সময় সুযোগ থাকলে মাঝে মধ্যেই এখানে আসবে ও চা খেতে। আয়াত এবার অনুরোধের স্বরে বলল, এই চাটা অন্তত টেস্ট করে দেখুন প্লিজ। এবার আবার কেন জানি আয়াতের অনুরোধ ফেলতে পারল না শ্রাবণ। তাই চায়ের পাত্র হাতে তুলে নিয়ে এক চুমুক দিল। ওর কাছেও এই চায়ের টেস্ট ভালোই লাগল। আয়াত জিজ্ঞেস করল, ভালো লেগেছে না? না খেলে এই চায়ের স্বাদটাও মিস করতেন আপনি, যেরকমভাবে স্ট্রিট ফুডস এর স্বাদ মিস করেছেন। শ্রাবণ আয়াতের চোখের আড়ালেই নিঃশব্দে হাসল। অতঃপর চা শেষ করে উঠে দাঁড়াল। গাড়ি স্টার্ট দিয়ে আবারও একটা রেস্তোরাঁর সামনে দাঁড় করাল। অতঃপর সবার জন্য খাবার কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে বসে জানালার উপর হাত রেখে থুতনি রাখল আয়াত। ভাবতে লাগল আজকের দিনটার কথা। আজকের দিনটা আয়াতের খুব ভালো কাটল। বিশেষ করে শ্রাবণের সাথে কাটানো সময়গুলোর মধ্যে আজকের দিনটা স্পেশাল। কেননা শ্রাবণ আজ ওর সাথে স্বাভাবিকভাবেই আচরণ করেছে, বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করছে। যদিওবা স্ট্রিট ফুড খাওয়ার সময় ফারাবির কথা বেশ মনে পড়েছিল আয়াতের, কিন্তু ও সেটাকে বেশি পাত্তা দেয়নি। আগে ফারাবির সাথে যখন দেখা করত, প্রায় সময়ই স্ট্রিট ফুড খাওয়ার বায়না ধরত। ফারাবি বেশ রাগও করতে এই বিষয়ে, কিন্তু সেটা আয়াত গায়ে মাখাত না। ফারাবিকে সাথে করে নিয়েই স্ট্রিট ফুড খেত, ফারাবিকেও খাওয়াত। একটা বসন্ত বিকেলে পর্ব একে অপরকে খাইয়ে দিত। কি সুন্দর ছিল দিনগুলো, তাই না? অথচ আজ অন্য স্থানে অন্য কারো সাথে। পরিস্থিতি, সময়, সুযোগ আর ভাগ্য আজ দুজনকে দুজনের থেকে অনেকটা দূরে নিয়ে এসেছে। এসব ভেবেই তপ্তশ্বাস ফেলল আয়াত। মাথায় আনতে চায় না সেসব স্মৃতিগুলো ভুলে যাওয়াই শ্রেয়, ফারাবির জন্যও আর আয়াতের জন্য। এর মাঝে কেটেছে 2 সপ্তাহ। শ্রাবণ আর আয়াতের সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলেছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে দুজনের মাঝে। শ্রাবণ এখন প্রয়োজন ছাড়াও আয়াতের সাথে কথা বলে। দুজনে একসাথে সময় কাটায়। বলতে গেলে অনেক কিছুই বদলেছে এই কদিনে। শানের ভার্সিটিতেই আয়াত ভর্তি হয়েছে। আজ থেকে ক্লাস শুরু করবে ও। তাই খুব সকাল সকালই ঘুম থেকে উঠল। নতুন ভার্সিটি, নতুন মানুষ, এই নিয়ে আয়াত প্রচুর এক্সাইটেড হয়ে আছে। আয়াতের বরাবরই নতুন নতুন মানুষদের সাথে ফ্রেন্ডশিপ করতে ভাল লাগে। সেই এক্সাইটমেন্টেই কাল রাতে ঘুমাতে পারেনি ভালো করে। আয়াত ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল শ্রাবণও ঘুম থেকে উঠে গেছে। আয়াতকে দেখে প্রশ্ন করল, খুশি মনে হচ্ছে ভীষণ। আয়াত হাসল, চোখমুখে খুশির ঝলক স্পষ্ট। হাসিমুখেই বলল, আসলে আজ থেকে ভার্সিটি যাব, তো তাই বেশ এক্সাইটেড আমি। শ্রাবণ টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হয়ে বলল, হ্যাঁ তাই তো দেখছি। প্রত্যুত্তরে আয়াত কিছু বলল না। শ্রাবণও উত্তরের আশায় না থেকে দরজা আটকে দিল। অতঃপর সকলে একসাথে নাস্তা করে নেয়। আয়াত আর সানিয়া মেহরাব সোফায় বসা ছিল। এমন সময় উপর থেকে শ্রাবণ খানিকটা চেঁচিয়ে বলল, আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন। আয়ু, আমার ঘড়ি পাচ্ছি না। কোথায় রেখেছ? দ্রুত উঠে পড়ল আয়াত। এক ছুটে নিজের ঘরের দিকে গেল। সেদিকে তাকিয়ে মুচকি হাসল সানিয়া মেহরাব। ঝাঁক, অবশেষে তাহলে সবকিছু স্বাভাবিক হচ্ছে। আয়াত ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ঘড়ি বের করে শ্রাবণের দিকে এগিয়ে দিল। শ্রাবণ ঘড়ি পড়তে পড়তে বলল, তোমাকে না বলেছি আমার জিনিস গোছাতে হবে না? শুধু শুধু কষ্ট করে গোছাও কেন? আমি নিজেরটা নিজে করতে পারি তো। আয়াত মৃদু হেসে বলল, ভালো লাগে আমার, তাই। এরকম চলতে থাকলে তো তোমার উপর নির্ভরশীল হয়ে যাব আমি। তখন কিন্তু তোমাকে ছাড়া এক মুহূর্ত চলবে না। হাসল আয়াত।
এককাল হেসেই বলল, আপনার বিয়ে করা বুড়ের উপরই নির্ভরশীল হবেন, ক্ষতি কি এতে? কথাটা শুনে শ্রাবণ খানিকটা সময় এক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াতের দিকে। তারপর ব্যস্ত হয়ে পড়লে রেডি হয়ে বলল, তা আমার বিয়ে করা বউ কি আমার সাথে যাবে ভার্সিটি? নাকি তার দেবরের সাথে যাবে? শ্রাবণের কথায় আয়াত অনেকটা হকচকিয়ে যায়। লোকটা খুব কম ওর সাথে এভাবে কথা বলে। তাই এক সময় অপ্রস্তুত হয়ে যায়। বড়বড় চোখ করে কিছু সময় শ্রাবণের দিকে তাকিয়ে থাকল আয়াত। পর মুহূর্তেই আয়াত নিজেকে সামলে নিয়ে হেসে বলল, আপনি যা বলেন। রেডি আছো তো? তাহলে চলো আমার সাথেই, আসার সময় শান আর রাফিয়ার সাথে চলে আসবে। আয়াত সম্মতি জানাল। শ্রাবণ শানকে টেক্সট করে দিল ভার্সিটিতে চলে যাওয়ার জন্য, আয়াতকে ও ড্রপ করে দিবে। ভার্সিটির সামনে এসে গাড়ি দাঁড় করাল শ্রাবণ। শানকে মেসেজ করে বলল গেটের কাছে আসতে। আয়াত গাড়ি থেকে নেমে শ্রাবণের পাশে গিয়ে দাঁড়াল। শানকে আসতে দেখা যাচ্ছে। তা দেখে শ্রাবণ বলল, তাহলে আমি আসছি। আয়াত সম্মতি জানাল। শ্রাবণ গাড়িতে উঠতে গিয়েও উঠল না। আয়াতের দিকে কিছুটা ঝুঁকে বাঁকা হেসে বলল, কোনো ছেলেদের পাল্লায় পড়ো না আবার। মনে রেখো তোমার বিয়ে করা বর আছে কিন্তু। এই রকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। শ্রাবণের কথা শুনে আয়াত এবার ফিক করে হেসে দিল। তা দেখে শ্রাবণও মৃদু হেসে গাড়িতে উঠে বসল। শান আসতেই ওকে কয়েকটা কথা বলে অফিসের উদ্দেশ্যে চলে গেল শ্রাবণ। আয়াত আর রাফিয়া ফার্স্ট ইয়ারের ক্লাস শেষ করে বের হতেই দেখল শান ওর বন্ধুদের সাথে পার্কিং এরিয়ায় বাইকের উপর বসে আড্ডা দিচ্ছে। শান আয়াতের এক ব্যাচ সিনিয়র অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। শান মাঝে মধ্যে বন্ধুদের হাত থেকে সিগারেট নিয়ে একটা টান দিচ্ছে। ভ্রু কুচকে ফেলল আয়াত। শান সিগারেট ওর বন্ধুদের হাতে দিয়ে সামনে তাকাতেই আয়াত আর রাফিয়াকে দেখতে পেল। শান আয়াতকে ডাকল কাছে। আয়াত রাফিয়াকে নিয়ে শানের সামনে গিয়ে দাঁড়াল। আয়াত কোমরে দুহাত দিয়ে ছোট ছোট চোখে শানের দিকে তাকিয়ে বলল, তুমি স্মোক করো? শান ইনোসেন্ট চোখে তাকালো আয়াতের দিকে। বোকাশোকা গলায় বলল, নাউজুবিল্লাহ, স্মোক আর আমি? কেমনে সম্ভব? দেখো, একদম মিথ্যে বলবা না, আমি কিন্তু স্পষ্ট দেখেছি। এবার আর শান মিথ্যে বলার চেষ্টা করল না। জানে আয়াত দেখে ফেলেছে। তাই হালকা হেসে বলল, মাঝে মধ্যে একটু আটটু হয়ে যায়। শানের কথা শুনে রাফিয়া বলল, না রে আলু, মাঝে মধ্যে না। ও রেগুলার স্মোক করে। বাড়িতেই শুধু ভোলাবালা সেজে থাকে। শান চোখ কটমট করে তাকালো রাফিয়ার দিকে। রাফিয়ার মাথায় থাপ্পড় মেরে বলল, একদম উল্টাপাল্টা বলবি না হারামি। রাফিয়া পাল্টা থাপ্পড় মারল শানের বাহুতে। শান কাদো কাদো চোখে তাকিয়ে আয়াতকে বলল, সরি, আর হবে না তো বউ। শান পুরো কথা শেষ করার আগেই শানের বন্ধু জিহাদ বলল, কিরে শান, এত করে সেরি টেরি বলছিস যে? কে এটা? আমাদের ভাবি নাকি? জানালিও না। শান জিহাদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, তোদের ভাবি, সাথে আমারও ভাবি। জিহাদ থতমত খেয়ে গেল শানের কথায়। নিজেকে সামলে নিয়ে বলল, মানে? শ্রাবণ ভাই বিয়ে করে ফেলেছে? শান মাথা নাড়াল। জিহাদ হালকা হেসে আয়াতকে বলল, সরি ভাবি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে। এইটুকু বলে আয়াত শানের দিকে তাকাল। এমন একটা লুক দিল যাতে শান খানিকটা ভড়কে গেল। শান আমতা করে বলল, ভাইয়াকে কিছু বলো না আলু ভাবি, নয়তো তোমার ওই এয়ারোগেন্ট বর আমাকে গাড়ির নিচে চাপা দিয়ে মারবে। শানের কথা শুনে আয়াত আর রাফিয়া উচ্চস্বরে হেসে উঠল। শান রাফিয়ার মাথায় আবারও থাপ্পড় মারতেই রাফিয়া কয়েক ঘা বসিয়ে দিল শানের পিঠে। শান চোখ মুখ কুচকে বলল, তোকে তো আমি দেখে নিব। আর আয়ু ভাবি ভাইয়ার বু বলে ছাড় পেল। শেষমেয়ে টুসি এসে দাঁড়াল শানদের ওখানে। টুসি শানদের ফ্রেন্ড সার্কেলেরই একজন। শানের মুখে ওই কথা শুনে জিজ্ঞেস করল, আয়ু ভাবিকে? শান আয়াতকে দেখিয়ে বলল, এই সে আয়ু ভাবি, তোকে বরং সহজভাবে বোঝাই, যেভাবে বললে তুই বুঝবি। শানের কথায় আয়াত ড্যাব করে তাকিয়ে রইল ওদের দিকে। এখানে সহজভাবে বোঝানোর কি আছে সেটা বুঝে আসল না আয়াতের। শান বলল, ও হচ্ছে আয়াত, ইনসিয়া আয়াত। আরও একটা পরিচয় আছে। তা হল মিসেস শ্রাবণ মেহরাব। কথাটা টুসির কর্ণকুহরে পৌঁছাতেই টুসি চিৎকার করে বলল, অসম্ভব, শ্রাবণ ভাই বিয়ে করতে পারে না। রাফিয়া ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কেন বিয়ে করতে পারে না? কারণ উনি বলেছিলেন কখনো বিয়ে করবে না, আর যদিও বা করে তাহলে আমার বিষয়ে ভাববেন। আয়াতের ভ্রু জোড়া আপনা কুচকে গেল। টুসির দিকে ছোট ছোট চোখে তাকিয়ে বলল, কি বিষয়? আমি ভালোবাসি উনাকে।
এটা অনেকবার বলেছিলাম আমি। উনি ফিরিয়ে দেন সবসময়। কিন্তু লাস্ট টাইম যখন অনেক পাগলামি করেছি তখন বলেছিল। নিশ্চয়ই তোমার পাগলামি থামাতেই বলেছিল। ভালোবাসি আমি উনাকে। উনি টুসি শ্রাবণকে ভালোবাসে কথাটা আয়াত ঠিক নিতে পারছে না। ওর রাগ হচ্ছে কোথাও একটা। শ্রাবণ এবং টুসি দুজনের উপরই রাগ হচ্ছে। বিশেষ করে টুসির উপর। বারবার শ্রাবণকে ভালোবাসি কথাটা সহ্য হচ্ছে না আয়াতের। ওর স্বামীকে অন্য কেউ কেন ভালোবাসবে? আয়াত এটা কিছুতেই সহ্য করতে পারছে না। তবে কি শ্রাবণকে নিয়ে জেলাস ও? শ্রাবণের উপর কোনো টান জন্মেছে ওর? বিয়ে তো পবিত্র সম্পর্ক। তবে কি এই বন্ধনে আটকা পড়েছে ও? শ্রাবণের প্রতি অনুভূতি সৃষ্টি হচ্ছে ওর মনে? মনে মনে এসব ভাবল আয়াত। পর মুহূর্তেই আবার ভাবল, হলে হোক অনুভূতি, ওরই তো স্বামী। ও তো চায় অতীতটা পেছনে ফেলে শ্রাবণকে নিয়ে ভালো থাকতে। ও জানে ফারাবিকে পাওয়া ওর ভাগ্যে ছিল না। তাই এরকমটা হয়েছে। এখন যেহেতু শ্রাবণ আছে তাহলে শ্রাবণকে নিয়েই ভালো থাকবে ও। কিন্তু শ্রাবণের মনে কি কোনো অনুভূতি সৃষ্টি হচ্ছে ওর জন্য? এই ভেবে সামান্য মন খারাপ হল আয়াতের। পর মুহূর্তেই আবার নিজেকে সামলে নিল। টুসিকে কাটকাট গলায় বলল, খবরদার আমার স্বামীর দিকে একদম ওরকম নজরে তাকাবেন না। ভুলেও আর ভালোবাসি কথাটা বলবেন না, নয়তো খুব খারাপ হবে। এই বলে আয়াত রাফিয়ার হাত ধরে হনহনিয়ে চলে এলো ওখান থেকে। শান ওর বন্ধুদের বাই বলে আয়াতের পিছনে ছুটল। ব্যালকনিতে বসে আছে আয়াত। নিচে তাকিয়ে দেখল শ্রাবণ সবেই বাসায় ঢুকল। আয়াত রুমে চলে এলো। শ্রাবণ এসে গায়ের কোট খুলে সোফার একপাশে রেখে গলার টাই ঢিলে করে সোফায় বসে পড়ল। পকেট থেকে ফোন বের করে টিটেবিলের উপর রাখল। আয়াত এক গ্লাস পানি এগিয়ে দিল। শ্রাবণ ক্লান্ত চোখে তাকালো আয়াতের দিকে। তারপর মৃদু হেসে পানিটুকু খেয়ে নিল। এই মেয়ে দিনে দিনে ওর এতদিনকার অভ্যাস পাল্টে ফেলছে, সবকিছু হাতের কাছে এগিয়ে দিচ্ছে চাওয়ার আগেই। আয়াত বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিতে বলছি টেবিলে। শ্রাবণ সম্মতি জানিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়াত রুম থেকে বেরোনোর সময় শ্রাবণের ফোনের মেসেজ টোন বেজে উঠল। সন্দিহান দৃষ্টিতে তাকালো সেদিকে। মেসেজ দেখার জন্য এগোতেই বিড়বিড় করল, আমি কি অন্যান্য সব টিপিক্যাল বুদের মতো নিজের স্বামীকে সন্দেহ করছি? উনার ফোন যখন আমার কাছে ছিল তখনও তো উনার ফোন চেক করার কথা চিন্তা করিনি। তাহলে এখন কেন? আপন মনে এসব আওড়ালো আয়াত। নিজেই নিজেকে কয়েকটা গালি দিল এরকম চিন্তাভাবনা মনে আসার জন্য। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় আবারও মেসেজ টোন বেজে উঠল। আয়াতের এবার টুসির কথা মনে হল। ছট করে গিয়ে ফোন হাতে তুলে নিল। কিন্তু ফোন লক করা। এখন মেসেজ অপশনে গিয়ে মেসেজ চেক করবে কিভাবে? পর মুহূর্তে আবারও একটা মেসেজ আসল। আননোন নাম্বার থেকে মেসেজ। স্ক্রিনে ভেসে থাকা মেসেজটা পড়ে রাগে ফেটে পড়ল আয়াত। এটা টুসির মেসেজ। আয়াত নিশ্চিত মেসেজটা ছিল এরকম, শ্রাবণ ভাই, আপনি আমার মেসেজে রিপ্লাই করছেন না কেন? আপনি কি সত্যিই বিয়ে করে নিয়েছেন? আপনি বিয়ে করতে পারেন না, আমি জানি আপনি বিয়ে করেননি, আমার বিশ্বাস আছে আপনার উপর। মেসেজটা পড়ে আয়াতের রাগের শরীর জ্বলে উঠল। দাঁত চিবিয়ে চিবিয়ে কয়েকটা কটু কথাও শোনাল। এবারে টুসি ফোন করে বসল। আয়াত রেগে ফোন রিসিভ করে বলল, কি সমস্যা আপনার? ভার্সিটিতে সাবধান করে আসিনি আমার স্বামীর থেকে দূরে থাকবেন? বলিনি নজর দিবেন না উনার দিকে? তারপরও বারবার মেসেজ ফোন করে কেন বিরক্ত করছেন? এ সময়ে তো আমরা ব্যক্তিগত সময়েও কাটাতে পারি। আপনি কেন বিরক্ত করছেন আমার স্বামীকে? উনি যখন রিপ্লাই করছিল না আপনার বোঝা উচিত ছিল উনি হয়তোবা ব্যস্ত আছে। ব্যস্ত থাকতেই পারে, ঘরে বউ আছে বলে কথা। শ্রাবণ ওয়াশরুম থেকে বেরিয়ে এসব শুনে অবাক হয়ে গেল। চোখ বড়বড় করে তাকিয়ে আছে আয়াতের দিকে। খেয়াল করল আয়াত শ্রাবণের ফোন দিয়েই কথা বলছে কারো সাথে। আয়াতের নজরে শ্রাবণ পড়তেই আয়াত এগিয়ে গিয়ে ফোনটা শ্রাবণের হাতে দিয়ে বলল, মেয়েটা যেন নেক্সট টাইম আপনাকে ভুলেও ফোন মেসেজ না করে বলে দিলাম। নয়তো খুব খারাপ হবে। এটুকু বলেই রেগেমেগে ঘর থেকে বেরিয়ে গেল আয়াত। শ্রাবণ ওর যাওয়ার পানে তাকিয়ে রইল কিছু সময়। তারপর ফোন কানে নিয়ে বলল, কে বলছেন? আমি টুসি, শ্রাবণ ভাই। এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমাকে? সত্যি সত্যি আপনি বিয়ে করে নিয়েছেন? আমার কথা একবারও ভাবলেন না? আমি খুব ভালোবাসি। স্টপ দিস ননসেন্স। আমি একবারও বলেছি তোমায় ভালোবাসি আমি? তাহলে আমার বিয়ে করা বানা করাতে তোমার কি? আমার বিয়ে করা বুকি বলে গেল শুনলে না? একদমই ফোন দিবে না আমায়। আমার কথাটা শুনুন। রিডিকিউলাস। এইটুকু বলেই ফোন কেটে দিল শ্রাবণ। তারপর সাথে সাথেই নাম্বার ব্লক করে দিল। মেসেজ অপশনে গিয়ে মেসেজ দেখে চক্ষু কপালে উঠে গেছে।
এত মেসেজ দিয়ে রেখেছে মেয়েটা। মেসেজগুলো ডিলিট করে দিল শ্রাবণ। তারপর একটা তপ্তশ্বাস ফেলে বলল, গান ফিরতে আয়াত ওকে নিজের ঘরে আবিষ্কার করল। হাত নাড়ানোর চেষ্টা করলে হাতে টান বাজে। তাকিয়ে দেখল হাতে ক্যানোলা লাগানো। স্যালাইন চলছে। ইরা কাছে এসে বলল, হাত নড়াচড়া করিস না আলু, পাইপে রক্ত এসে পড়বে। চুপচাপ শুয়ে থাক। আয়াত বাধ্য মেয়ের মতো শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। ইরা আয়াতের মাথায় হাত বুলিয়ে দিল। এমন সময় ঘরে প্রবেশ করল শান, হাতে ফোন। শ্রাবণ ভিডিও কলে আছে বোধহয়। ইরা বলল, স্যালাইন শেষ হওয়ার পর ভাইয়ার সাথে কথা বললে হতো না? ইরার কথা শুনে ওপাশ থেকে শ্রাবণ বলল, আচ্ছা সমস্যা নেই, আমি পরে ফোন করে নিব। আমার আর্জেন্ট একটা কাজ আছে, সেরেই কল ব্যাক করছি। তোমরা আয়ুর খেয়াল রেখো। আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন। অতঃপর শ্রাবণ নিজেই লাইন কেটে দিল। ইরা আর শান লেগে পড়ল আয়াতের মন ভালো করার তাগিদে। পরদিন সকালবেলা আয়াতের কথাতেই ফারাবির কবর দেখাতে নিয়ে গেল শান আর ইরা। আনাস আজ আসতে পারেনি, সকাল সকালই অফিসে চলে গেছে। আয়াত দূর থেকে ফারাবির কবর দেখে অশ্রু বিসর্জন দিতে লাগল, কান্নারত অবস্থায় বলল, ও এভাবে কেন চলে গেল ইরু? এত আক্ষেপ, এত যন্ত্রণা মানুষটার সঙ্গে করেই নিয়ে গেল। বেঁচে থাকতে একটুখানি সুখ পেল না। সৃষ্টিকর্তা আমার মতোই ওর জীবনটাও সাজিয়ে গুছিয়ে দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? মানুষটাকে আমি এভাবে একদমই দেখতেই চাইনি। আমি ওর একটা সুন্দর জীবন দেখতে চেয়েছিলাম, সুখের একটা সংসার দেখতে চেয়েছিলাম। কাঁদিস না আলু, মানুষ সারা জীবন থাকে না তো। সবাইকে একদিন যেতে হবে। তোকে, আমাকে, সবাইকে। শান আয়াতের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আয়ু ভাবি, এভাবে ভেঙে পড়লে চলবে না। তোমার এখন নিজের দিকে খেয়াল রাখতে হবে। নিজের অযত্ন করা যাবে না, আর তুমি যদি এরকম করো তাহলে আমার ভাইয়াটা কষ্ট পাবে না বলো? প্লিজ এরকম করো না। তাছাড়া নিজের কথাটাও ভাবতে হবে। তুমি এখন একা। শানকে পুরা কথা বলতে না দিয়েই আয়াত বলল, ট্রাস্ট মি শান, আমি একদম কান্না করতে চাইছি না, শক্ত রাখতে চাচ্ছি নিজেকে। কিন্তু কোনোমতেই সেটা করে উঠতে পারছি না। আয়ু? শ্রাবণের কণ্ঠস্বর পেয়ে আয়াত পেছন ফিরে তাকাল। তাকাতেই শ্রাবণের দেখা পেল। একদম ফরমাল লুকে আছে, গাড়ি নিয়ে এসেছে। দেখে মনে হচ্ছে এয়ারপোর্ট থেকে সোজা এখানেই এসেছে ও। শ্রাবণকে দেখতে পেয়ে আয়াত দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ওকে। শ্রাবণ বুকে আগলে নিল আয়াতকে। আয়াত শ্রাবণের বুকে মাথা রেখে শ্রাবণের কোট খামচে ধরে বলল, ফারাবি, আমি জানি আলু, এভাবে কান্নাকাটি করো না প্লিজ। যা হওয়ার হয়ে গেছে। এখন কান্নাকাটি করে তো আর শেষ পাল্টে ফেলা যাবে না। আয়াত কিছু না বলে শ্রাবণকে জাপটে ধরে ফুপিয়ে যাচ্ছে। শ্রাবণ আয়াতের মাথায় হাত বুলিয়ে দিল। শ্রাবণ আয়াতের দুগাল ধরে আয়াতের মুখ উঁচু করে বলল, এই রকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, নাহলে এখানে ক্লিক করুন যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। একদম কেঁদো না তো, ফারাবির জন্য বরং নামায় পড়ে আল্লাহর দরবারে দোয়া করো, এই চোখের পানির বদলে সেটা বেশি কাজে লাগবে। আয়াত কিছু বলল না। শ্রাবণ শান আর ইরায়ে ইশারায় গাড়িতে গিয়ে বসতে বলল। শ্রাবণ আয়াতকে বুঝিয়ে শুনিয়ে এনে গাড়িতে বসাল। আয়াত বারবার কবরটার দিকে তাকাচ্ছিল। ওরা বাসায় ফিরেছে ঘণ্টাখানেক হবে। দুপুরের খাবার খেয়ে আয়াতকে নিয়ে সবেই ঘরে এলো। শ্রাবণ বেশ জোর করেই খাওয়াতে হয়েছে ওকে। আয়াত শ্রাবণের বুকে মাথা রেখে চুপচাপ ফ্লোরের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ বলল, কি ভাবছ? আয়াত মলিন স্বরেই বলল, কিছু না। আয়াতের চোখে পানি টলমল করছে। শ্রাবণ আয়াতকে আবারও বুকে জড়িয়ে ধরে বলল, আর একবার কাঁদতে দেখলে কিন্তু আমি খুব রেগে যাব আলু। তোমার এখন নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজের যত্ন নিতে হবে। তুমি অসুস্থ হলে কিন্তু চলবে না। আমাদের অংশ আছে তোমার গর্বে। আয়াত চোখ তুলে তাকালো শ্রাবণের দিকে। কথাটা বলার সময় শ্রাবণের চোখমুখে এক অন্যরকম আনন্দের ছাপ দেখল। আয়াত কাঁপা কাঁপা স্বরে বলল, মানে? শ্রাবণ আয়াতের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, ইট মিন্স এ লিটল বেবি ইজ কামিং টু আওয়ার হাউস। ওই উইল বি প্যারেন্টস। শ্রাবণের মুখে কথা শুনে আয়াতের অজান্তেই একটা হাত ওর পেটে চলে গেল। আয়াতের 2 মাস ধরে পিরিয়ড অফ যাচ্ছিল। ও ভেবেছিল প্রেগন্যান্সি কিট এনে টেস্ট করবে। সেই অনুযায়ী কিটও এনেছিল, কিন্তু টেস্ট করা হয়নি। ভেবেছিল আজ সকালেই টেস্ট করে দেখবে, কিন্তু তার উপর ফারাবির মৃত্যুর খবর শুনে কাল দুপুরেই চলে এসেছে এখানে। অশ্রুসিক্ত নয়নে আয়াত তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ বলল, কাল অনেকটা সময় যাওয়ার পরেও যখন তোমার জ্ঞান ফিরছিল না তখন ওরা ডক্টর ডাকে।
আর উনি তোমাকে চেক আপ করে বলেন এই কথা। তোমার শরীর অনেক দুর্বল বুঝার কারণে স্যালাইন দেওয়া হয়। এবার অন্তত নিজের খেয়ালটা রাখো। এ সময়ে শরীর দুর্বল থাকলে চলবে না, বেশি বেশি খেয়ে শরীর ফিট রাখতে হবে। সত্যিই আমাদের বেবি আসবে। শ্রাবণ সম্মতি জানাতেই আয়াত শ্রাবণকে জড়িয়ে ধরল। কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। আয়াতের মনে হচ্ছে পৃথিবীর সবথেকে খুশির খবরটা পেয়েছে ও। কিন্তু এই মুহূর্তে এরকম একটা খুশির খবরে কতা খুশি হতে পারল সেটা আয়াতের মুখ দেখে বোঝার উপায় নেই। চুপচাপ শ্রাবণকে জড়িয়ে ধরে বসে রইল। আয়াত ওরা ঢাকায় ব্যাক করেছে সপ্তাহখানেক হল। আয়াত এখন অনেকটাই নিজেকে সামলে নিয়েছে, বাস্তবতা মেনে নিয়েছে। মেহরাব ম্যানশনে খুশির জোয়ার এসেছে আয়াত প্রেগন্যান্ট এটা জানার পর থেকে। বাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ খুশি। সানিয়া, মেহরাব, শান, শ্রাবণ তিনজনেই আয়াতের প্রতি বেশ যত্নশীল হয়েছে। আয়াতের তো মাঝে মধ্যে কপাল চাপড়ানোর অবস্থা হয় এই তিনজনের কাণ্ড কারখানা দেখলে। সন্ধ্যা হয়ে গেছে। আয়াত ড্রয়িং রুমের সোফায় বসে চকলেট খাচ্ছে। সানিয়া মেহরাব এক প্লেট ফ্রুটস এনে আয়াতের সামনে দিয়ে বলল, ফিনিশ দ্য ফ্রুটস। আয়াত কাঁদো কাঁদো চোখে তাকাল। ওর এসব ফলমূলের প্রতি কোনো আগ্রহ নেই। এসব খেতে ভালোও লাগে না ওর। আয়াত বলল, না খেলে হয় না? আমার ফ্রুটস একদম ভালো লাগে না মা। কোনো কথা হবে না। এ সময়ে বেশি বেশি খেতে হয়। খাচ্ছি তো বেশি বেশি। আপনারা 3 মা ছেলে মিলে তো আমাকে দিন রাত খাইয়ে খাইয়ে ফুলিয়ে ফেলছেন একদম। এত অত্যাচার মানা যায় না মা। এ সময়ে পর্যাপ্ত খাবার না খেলে শরীর দুর্বল হয়ে পড়বে, শরীরে রক্ত থাকবে না, বাচ্চা পুষ্টি পাবে না, বোঝার চেষ্টা কর আয়ু। আয়াত নাক মুখ সিটকে অন্যদিকে তাকাল। শান আয়াতের অন্য পাশে বসে বলল, আয়ু ভাবি তাড়াতাড়ি খাওয়া শুরু করো, নয়তো ভাইয়াকে ফোন দিচ্ছি আমি। আয়াত চোখমুখ কুচকে বলল, একজনকে নিয়ে পারছি না আবার আরেকজন এসে জুড়ে বসল। ভালো লাগছে না আমার খেতে। তাহলে চকলেটস কিভাবে খাচ্ছ আলু ভাবি? ইটস মাই ফেভারিট শান। আরও অনেক চকলেটস এনে দিব। এবার ফ্রুটস খাও। একটু খাবো কিন্তু। সানিয়া মেহরাব চোখ রানিয়ে বলল, পুরোটা শেষ করতে হবে। আয়াত বাধ্য হয়েই খেতে শুরু করল। এই মানুষগুলো এরকম কেন ভেবে পায় না ও? শ্বশুর বাড়ির লোকজন এত ভালো হয়? এদের না দেখলে আয়াত কিছুতেই বুঝত না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের 8 মাসের উঁচু পেটটা দেখছে আয়াত। আগের থেকে দেখতে বেশ গুলুমুলু লাগছে। শ্রাবণ পেছন থেকে আয়াতকে জড়িয়ে ধরে বলল, ওভাবে দেখো না তো আমার বুয়ের নজর লেগে যাবে। শ্রাবণের কথায় আয়াত ভ্রুকুচকে তাকাল। লোকটা কি সব উল্টাপাল্টা বলছে? আয়াত বলল, আমার নজর আমার উপর লাগবে? উহু, আমার বুয়ের উপর লাগবে। ছাড়ুন তো, আপনার এসব কথাবার্তা শোনার টাইম নাই আমার। ঘুমাবো আমি। সে তো আমিও ঘুমাবো, চলো। শ্রাবণ আয়াতকে ধরে বিছানার দিকে অগ্রসর হল। আয়াত বলল, আমি কি বাচ্চা? আপনারা আমাকে সবসময় এভাবে ধরাধরি করে হাঁটান কেন? আমি একা হাঁটতে পারি তো। তুমি বাচ্চা না, তবে তোমার পেটে আমার বেবি আছে। হাঁটার সময় বেখেয়ালি ভাবে যদি কোথাও ব্যথা পাও তখন তো আমার বউ বাচ্চা দুজনেরই কষ্ট হবে। আয়াত তপ্ত শ্বাস ফেলল। এই লোকের সাথে কথায় পেরে উঠবে নাও। তাই আর বেকার বেকার কথা বাড়াল না। ক্লাস শেষে সবাই ক্লাস থেকে বের হল। রাফিয়া ভ্যাপসা গরমে তরতর করে ঘামছে। ব্যাগ থেকে টিস্যু বের করে মুখটা মুছে নিল। বাসায় যাবে এখন 2 মাস হল আয়াত ক্লাসে আসছে না। এই ভারী শরীর, উঁচু পেট নিয়ে প্রতিদিন ক্লাস করাটা টাফ ব্যাপার। যেদিন খুব বেশি ইম্পর্টেন্স ক্লাস হয় সেদিনই ক্লাসে আসে আয়াত। আর নয়তো রাফিয়ার থেকে সব নোটস নিয়ে রাখে। আয়াত না আসাতে রাফিয়াও এখন ক্লাস শেষে ভার্সিটিতে বেশি সময় কাটায় না, তাড়াতাড়ি বাড়ি ফিরে। আজও ব্যতিক্রম নাই। মাঠের মাঝ বরাবর আসতেই রাফিয়ার ক্লাসমেট তাইফ রাফিয়ার পথ আটকায়। রাফিয়া ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কিছু বলবা তাইফ? তাইফ সম্মতি সূচক মাথা নাড়িয়ে বলল, একটু সাইডে আসো, কথা আছে আমার। রাফিয়া তাইফের সাথে বড় বকুল গাছের নিচে গিয়ে দাঁড়াল। দূর থেকে শান ব্যাপারটা দেখে ভ্রু কুচকে ফেলল। এগিয়ে গেল রাফিয়াদের দিকে। তাইফ একটা গোলাপ ফুল রাফিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ রাফিয়া। তাইফের মুখে ভালোবাসি কথা শুনে রাফিয়া বেশ একটা অবাক হল না। তাইফ যখন ওকে এখানে নিয়ে এসেছে, রাফিয়া তখনই কিছুটা আন্দাজ করেছিল। এদিকে শানের কপালের রগ ফুটে উঠল। তাইফের উপর প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছে শানের। রাফিয়া কিছু বলার আগেই শান গিয়ে রাফিয়ার পাশে দাঁড়িয়ে তাইফকে বলল, ও তোমাকে ভালোবাসে না, সুতরাং পিছু নেওয়া বন্ধ করো। শি ইজ অনলি মাইন। শানের এরকম কথা শুনে রাফিয়া চমকে তাকাল ওর দিকে। ছেলেটা কি বলছে? শান আর কিছু না বলে রাফিয়াকে টানতে টানতে সেখান থেকে নিয়ে আসল।
রাফিয়া তখনও অবাক চোখে শানকে দেখছে। শান সাধারণত ওর সাথে এরকম কোনো ব্যবহার করেনি যাতে রাফিয়া বুঝবে শান ওকে ভালোবাসে। তাই হুট করে শানের এরকম কথাতে বেশ অবাক হয়েছে ও। ব্যালকনিতে বসে একমনে বাইরের দিকে তাকিয়ে আছে আয়াত। এতক্ষণ সানিয়া মেহরাব আয়াতের সাথে বসেই জমিয়ে আড্ডা দিয়ে গেছে। অনেকটা সময় বসে থাকার ফলে উনার ব্যাক পেইন উঠেছে, যার কারণে নিজের ঘরে চলে গেছেন রেস্ট নিতে। আয়াতের এখন মোটেও ভালো লাগছে না। কেন ভালো লাগছে না ও সেটাও জানে না। রুমে চলে এলো আয়াত। বালিশের পাশ থেকে ফোন তুলে ভিডিও কল করল শ্রাবণের নাম্বারে। কিছুক্ষণ রিং হতেই রিসিভ করল শ্রাবণ। আয়াত গোমরা মুখে বলল, আমার বিয়ে করা বর বাসায় আসবে কখন? আয়াতের কথায় মুচকি হাসল শ্রাবণ। ঘড়িতে সময় দেখে বলল, এই তো আর ৩-৪ ঘণ্টা পর। কেন বলো তো? ৩-৪ ঘণ্টা পর না, আপনি এখনই বাসায় আসুন। ভালো লাগছে না আমার। মন খারাপ হচ্ছে, কিন্তু কেন হচ্ছে জানি না আমি। এক শ্বাসে কথাগুলো বলল আয়াত। শ্রাবণ বলল, আচ্ছা তাহলে আমার বিয়ে করা বউয়ের মন খারাপ? তো কি করলে তার মন ভালো হবে? আয়াত কিছুক্ষণ ভেবে বলল, এই রকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। আপাতত আপনি বাসায় আসুন, তারপর ভেবে বলবো কি করলে মন ভালো হবে। আচ্ছা আসছি, তুমি ডেকেছ, আমি না এসে পারি? শ্রাবণের কথায় মৃদু হাসল আয়াত। তারপর আবার বলল, আমার জন্য চকলেটস আর বোম্বাই মরিচের ঝালমুড়ি নিয়ে আসবেন কিন্তু। শ্রাবণ হেসে সম্মতি জানাল। তারপর লাইন কেটে দিল। আয়াত বসে বসে ভাবতে লাগল কি করা যায়। পর মুহূর্তেই ভাবল শ্রাবণের জন্য নাস্তা বানাবে। ও তো কিছুক্ষণের মাঝেই চলে আসবে। এইটুকু সময়ে যা বানানো যায় তাই বানাবে। নয়তো শ্রাবণ এসে ওকে রান্নাঘরে দেখলে আস্ত রাখবে না। শান আর সানিয়া মেহরাবের থেকেও লুকিয়ে যেতে হবে। নয়তো এ দুজনও বেশ বোকাবকি করবে। ভারী পেট নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে রান্নাঘরে গিয়ে রান্না করলে। আয়াত নিচে নামার আগে একবার শান আর সানিয়া মেহরাবের ঘরে উকি দিয়ে দেখল। সানিয়া মেহরাব চোখ বন্ধ করে শুয়ে আছে আর শান কম্পিউটারে কিছু করছে। আয়াত রিল্যাক্স মুডে ধীর পায়ে নিচে নেমে কিচেনে চলে গেল। আয়াত আগেই ফোন করে সার্ভেন্টদের জানিয়ে রেখেছিল হোয়াইট সস পাস্তার জন্য সবকিছু রেডি করতে। সেই মোতাবেক সবকিছু রেডি করেই রাখা আছে। আয়াত গিয়ে রান্না শুরু করতে গেলেই একজন সার্ভেন্ট আয়াতকে কিচেনে দেখে বলল, বুমনি তুমি কিচেনে এসেছ কেন? বড় ম্যাম আর স্যারেরা যদি জানে তুমি রান্না করেছ তাহলে আমাদের চাকরি থেকে বের করে দিবে। আয়াত সার্ভেন্টকে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না তো, কেউ কিচ্ছু জানবে না। সকলে আসার আগেই আমি রান্না শেষ করে নিজের ঘরে চলে যাব। আপনি শুধু পাস্তাটা সবার ঘরে পাঠানোর ব্যবস্থা করবেন। আমি রান্না করে নিচ্ছি, তুমি উপরে যাও বুমনি। আয়াত কারও কোনো কথা শুনল না। নিজের মতো করে রান্নায় ব্যস্ত হয়ে পড়ল। সার্ভেন্ট হতাশ হয়ে দাঁড়িয়ে আয়াতের রান্না দেখছে। রান্না শেষ করে সবেই ঘরে এসে বসল আয়াত। ঘেমে গেছে পুরো। ওয়াশরুমে গিয়ে চোখমুখে পানি দিয়ে বিছানায় এসে বসল। এমন সময় শ্রাবণ ঘরে ঢুকল। শ্রাবণ এসে ফ্রেশ হয়ে আয়াতের কাছে গিয়ে বসল। ওর হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, এখনো মন খারাপ বউ? আয়াত একগাল হেসে বলল, উহু, এখন মন ভালো হয়ে গেছে। আমার চকলেটস? কথাটা বলেই হাত বাড়াল আয়াত। শ্রাবণ মুচকি হেসে বেড সাইড টেবিল থেকে চকলেট বক্স দিল আয়াতের হাতে। চকলেটস পেয়ে আয়াতের চোখমুখে খুশির ঝলক দেখা গেল। এমন সময় দরজায় নক করল একজন সার্ভেন্ট। শ্রাবণ ঘরে আসতে বলল। ট্রেতে করে এক বাটি পাস্তা এবং এক বাটিতে ঝালমুড়ি দিয়ে গেল সে। আয়াত পাস্তার বাটি শ্রাবণের হাতে দিয়ে নিজে ঝালমুড়ির বাটি হাতে নিল। প্রথম চামচ শ্রাবণের মুখের সামনে ধরতে শ্রাবণ বিনাবাক্যে খেয়ে নিল। শ্রাবণ পাস্তার বাড়িটা ঢাকা দিয়ে রেখে দিল। আয়াত খেতে খেতে মাঝে মধ্যে শ্রাবণকে খাইয়ে দিচ্ছে। শ্রাবণও কোনোটু শব্দ না করে খেয়ে নিচ্ছে। হঠাৎ করে আয়াতের চোখ শ্রাবণের দিকে পড়তেই আয়াত চমকে উঠল। শ্রাবণের চোখমুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। আয়াতের খেয়াল হল শ্রাবণ আয়াতের মতো তেমন একটা ছাল খেতে পারে না। আয়াত আমতা করে বলল, শ্বশুরি আমি আসলে খেয়াল ছিল না আপনি ছাল। আয়াতকে কথা সম্পূর্ণ করতে না দিয়েই শ্রাবণ আয়াতের দুই গাল ধরে এক ছটকায় আয়াতের ঠোঁট জোড়া দখল করে নিল। আয়াত চোখ বড় বড় করে শুধু দেখল শ্রাবণকে। অতঃপর নিজেও রেসপন্স করা শুরু করল। শ্রাবণ আয়াতকে ছেড়ে দিয়ে বলল, ছালের পরে যদি এরকম মিষ্টি পাওয়া যায় তাহলে এরকম ছাল খেতে আমি সর্বদা প্রস্তুত। অসভ্য লোক একটা, সময় পেলেই শুধু অসভ্যতামি করা, তাই না? সেরকম ভাবে আর অসভ্যতামি কোথায় করছি বউ? এখন তো এইটুকু দিয়েই চালিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমার বিয়ে করা বউয়ের পারফরমেন্সও কিন্তু বেশ ভালো।
আই লাইক ইট। আয়াত চোখ রানিয়ে তাকাতেই শ্রাবণ মৃদু শব্দ করে হাসল। আয়াত পাস্তার বাটি আবারও শ্রাবণের হাতে দিয়ে বলল, ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা শেষ করুন। শ্রাবণও আয়াতকে এক চামচ খাইয়ে দিয়ে নিজে এক চামচ খেল। মুখে দিয়েই বুঝতে পারল এটা আয়াতের রান্না। চোখ রানিয়ে বলল, কতবার বারণ করেছি এতগুলো সিঁড়ি বেয়ে নিচে নামবে না, আর কিচেনে তো যাবেই না। তুমি তবু আমার কথা কেন শুনো না বলো তো? আমার ইচ্ছে করছিল কিছু রান্না করে আপনাকে খাওয়াতে, কি করতাম আমি? গোমরা মুখে কথাটা বলল আয়াত। শ্রাবণ আয়াতের ওই মুখের দিকে তাকিয়ে আর বেশি কিছু বলতে পারল না। মনোযোগ দিল খাওয়ায়। সেদিন ভার্সিটি থেকে ওভাবে টেনে নিয়ে আসার পর থেকেই রাফিয়া শানকে ইগনোর করছে। শান অনেক চেষ্টা করার সত্ত্বেও রাফিয়া কোনো পাত্তাই দিচ্ছে না শানকে। রাফিয়া গুনগুন করে গান গাইতে গাইতে আয়াতের রুমের দিকে যাচ্ছিল। এমন সময় শান রাফিয়ার হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে দরজা আটকে দেয়। শান এগোতে থাকে রাফিয়ার দিকে। আর রাফিয়া পিছিয়ে যাচ্ছে। দেয়ালে পিঠ ঠেকে যায় রাফিয়ার। শান ওর সামনে দাঁড়িয়ে রাফিয়াকে আটকে ওর গাল বরাবর দেয়ালে হাত রাখল। রাফিয়া ঘাড় ঘুরিয়ে একবার শানের হাতের দিকে তাকাল। ওর এখন বড্ড ভয় লাগছে। ছেলেটা হুট করেই এমন আচরণ করছে কেন ভেবে পায় না রাফিয়া। শান দাঁতে দাঁত চেপে বলল, ইগনোর করছিস কেন তুই আমাকে? আমার ইচ্ছে। সেটা তোকে বলবো কেন? রাফিয়ার প্রশ্নে শানে রেগে গেল। মৃদু চিৎকার করে বলল, তোর ইচ্ছে মাই ফুট। রাফিয়া দুহাতে ঠেলে শানকে সরানোর ব্যর্থ চেষ্টা করল। না পেরে বলল, যেতে দে আমাকে। অসভ্যের মতো আমাকে এভাবে আটকে রেখেছিস কেন? শান দাঁতে দাঁত চেপে বলল, ছেড়ে দিব, আগে বল আমায় ইগনোর করছিস কেন? তুই সেদিন আমাকে তাইফের সামনে থেকে টেনে নিয়ে আসলি কেন? আর আসার আগে শি ইজ অনলি মাইন এটা বলে আসলি কেন ওকে? কি ভাবল ও? যা সত্যি তাই বলেছি। আর তাইফের চিন্তাভাবনা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? বাহারে ও যে আমায় প্রপোজ করল, অ্যাকসেপ্ট করব তো আমি? তোর উল্টাপাল্টা কথার জন্য আবার যদি ভুল বুঝে আমাকে তখন? রাফিয়ার এমন কথায় শানের রাগ তোরতোর করে বেড়ে উঠল। রাগান্বিত স্বরে বলল, ফের যদি এই কথা মুখে আনিস আইসোরার খুন করে ফেলব তোকে। তোর এত লাগছে কেন? তাছাড়া তোর কথা শুনতে বাধ্য নিয়ে আমি, পথ ছাড়। শান এবার শক্ত করে রাফিয়ার দুই বাহু চেপে ধরে মৃদু চিৎকার করে বলল, আই লাভ ইউ ইডিয়েট, বুঝিস না এটা? শানের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে রাফিয়ার মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। বাঁকা হেসে বলল, এই কথাটা বলতে এত সময় লাগল তোর গাধা? শান ব্যাবাচ্চাকা খেয়ে গেল রাফিয়ার কথায়। রাফিয়া শানকে জাপটে ধরে বলল, আই লাভ ইউ টু।